আসসালামু আলাইকুম। একটু কষ্ট করে আলোচনা পুরোটা শুনবেন, একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে। একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান দিয়ে শুরু করি। আমাদের দেশের সর্বশেষ যে এনসিএল হয়েছে, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রিকেট লিগ, সেই এনসিএলে সর্বোচ্চ রান করেছিলেন মুমিনুল হক সৌরভ। কিন্তু এই সর্বোচ্চ রান করতে গিয়ে 9 ইনিংসে তিনি কোনো সেঞ্চুরি করেন নাই। একটু চিন্তা করে দেখেন তো, একটা দেশের প্রথম শ্রেণীর লিগে 9 ইনিংসে কোনো সেঞ্চুরি না করে কোনো ব্যাটার সর্বোচ্চ রান স্কোরার, ইজ ইট পসিবল? এটা বাংলাদেশে পসিবল। দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার যিনি নাঈম ইসলাম, তিনি 9 ইনিংসে একটা মাত্র সেঞ্চুরি করে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার তিনি হচ্ছেন সাদমান ইসলাম অনিক, তিনি 9 ম্যাচে একটা সেঞ্চুরি করে তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার যিনি শামসুর রহমান শুভ, যিনি আজ থেকে 10-12 বছর আগে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছেন, তিনি 8 ইনিংসে 3টা সেঞ্চুরি করে চতুর্থ সর্বোচ্চ স্কোরার। পঞ্চম সর্বোচ্চ স্কোরার মোহাম্মদ নাঈম শেখ, 10 ইনিংসে একটা সেঞ্চুরি করে পঞ্চম সর্বোচ্চ স্কোরার। এখন একটু আপনি দৃশ্যপটটা চিন্তা করে দেখেন, একটা দেশের প্রথম শ্রেণীর লিগে একটা একটা করে সেঞ্চুরি 9টা ইনিংসে, তারা টপ 5-এ আছেন। আর যিনি একদম টপে আছেন তিনি কোনো সেঞ্চুরি করেন নাই, অথচ তিনি টপে। এখন দৃশ্যপটটা যদি এরকম হয়, সেঞ্চুরি করা তো অভ্যেসের ব্যাপার, আপনার তো এটা ফিল করতে হবে, আপনার তো এই অভ্যেসটা থাকতে হবে। তখন তো আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ক্রিকেট খেলতে এসে আপনার কাছে 30-40 রানে অনেক রান মনে হবে। আপনার বেঞ্চমার্কটা হবে 50। আপনি 50 করা মানে আপনি টিমের মধ্যে আছেন, আপনি টিমের মধ্যে সেট। এখন তখন ব্যাপারটা এরকমই ঘটবে যে কালে ভদ্রে একটা দুইটা সেঞ্চুরি আসবে, সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি কনভার্সন রেশিওটা থাকবে 2-3%। ইভেন লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ বাদে কেউই কিন্তু ধারাবাহিক না। আমি আপনাকে একটা গ্যারান্টি দেই, লিটন দাস বা মেহেদী মিরাজ যদি আগে ব্যাটিং করেন, অর্থাৎ নতুন বলে ব্যাটিং করেন, এই ধারাবাহিকতা তাদের মধ্যেও থাকবে না। কারণ আপনি আপনার দেশের ঘরোয়া ক্রিকেটে তো ওই অপরচুনিটিই নাই। শাহাদাত হোসেন দীপুকে যে ডেবিউ করানো হয়েছে, তার আগে তিনি ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলেছেন কয়টা? এখন দীপু যদি নাই জানে যে কিভাবে 150 রান করতে হয়, ওর যদি কোনোদিন 150 রান করার এক্সপিরিয়েন্সই না থাকে, 200 রান করার এক্সপিরিয়েন্সই না থাকে, তাইলে কিভাবে শ্রীলঙ্কার সঙ্গে ধরেন 30 রানে 4 উইকেট পড়ে গেছে, আপনি এক্সপেক্ট করেন যে দীপু একটা সেঞ্চুরি করবে বা একটা ডাবল সেঞ্চুরি করবে? সেটা তো সম্ভব না। এখন কতটুকু মান আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য উন্নীত করতে পেরেছি, বা আমাদের ব্যাটসম্যানরা কতটুকু নিজেদের মানটাকে উন্নীত করতে পেরেছেন, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা কিন্তু আছে। খুব রিসেন্টলি একজন কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তিনি একটু রেগেও গিয়েছিলেন যে এনসিএল নিয়ে ছেলেরা এত খাটে, এনসিএলকে কেন পিকনিক ক্রিকেট লিগ বলা হয়। ভাই বলবো না কেন, যেই লিগের সর্বোচ্চ স্কোরার কোনো সেঞ্চুরি করেন নাই, কিন্তু তিনি সর্বোচ্চ স্কোরার, তাইলে সেইটা ব্যাটসম্যানদের আসলে নিজেদের ইভালুয়েট করার জায়গায় কতটুকু হচ্ছে। ইন্ডিয়া যে ব্যাটিংটা করেছে তাদের দ্বিতীয় ইনিংসে, একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে বাংলাদেশের বোলাররা কিন্তু খুব বেশি খারাপ বোলিং করেন নাই। বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করেছে, ভালো বলগুলোকে তারা ডিফেন্ড করেছে। শুভমান গিল এবং ঋষভ পান্ট যখন ব্যাটিং করছিলেন, ডিফেন্ড করেছে। দে ওয়েটেড ফর দ্য ব্যাড ডেলিভারিজ, ইট ওয়াজ আ ওয়েটিং গেম। তারা যখনই খারাপ বল পেয়েছে তখন তারা মেরেছে, তার আগে তারা ওয়েট করেছে, মেরেছে। এখন বাংলাদেশের ইনিংসে আমরা কি দেখলাম? বাংলাদেশের ইনিংসে লিটন কুমার দাস সেট ব্যাটসম্যান, একদম সেট হয়ে আছেন, হঠাৎ করে একটা রাশ শট খেলতে গিয়ে তিনি আউট হয়ে গেলেন। ওই যে 30-40 আমাদের অ্যাভারেজের জায়গা। সাকিব আল হাসান ভালো ব্যাটে বল লাগছে, তিনি স্টেবল ইনিংস খেলছেন, হঠাৎ করে একটা রিভার্স সুইপ করে আউট হয়ে গেলেন। মুশফিকুর রহিম সেকেন্ড ইনিংসে যেটা দেখলাম, স্লক সুইপ করে তিনি একটা ছক্কা বা 4 কিছু একটা মারলেন, ঠিক তার পরের বলটা মিডনে ক্যাচ দিয়ে আসলেন। এখন এই জায়গাটা তো আলটিমেটলি আপনার অভ্যাসের ব্যাপার। আপনার ঘরোয়া ক্রিকেটে যদি এইরকম ক্রিকেট হয়, ব্যাটসম্যানরা নিজেদের মানটাকে ওই পর্যায়ে নিয়ে যান, হ্যাঁ ডিউক বলে খেলা হচ্ছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ডিউক বল ব্যাটারদের জন্য অনেক কমপ্লিকেটেড, বোলারদেরকে এনকারেজ করা গেছে কিন্তু ব্যাটারদেরকে এনকারেজ করা যাচ্ছে না। বাট আপনার প্রিপারেশনটা, আপনার নিজের আপগ্রেডেশনটাও তো এরকম হতে হবে। ডিউক বলের খেলা তো এইবারই প্রথম হয় না, এর আগের সিজনে ডিউক বলে খেলা হয়েছে। সো 1 বছর তো আপনি সময় পেয়েছেন নিজেকে গ্রুম আপ করার জন্য, 1 বছর আপনি নিজেকে সময় পেয়েছেন গ্রুম আপ করার জন্য। আপনার তো পেশাটাই ক্রিকেট, আপনার তো ধ্যান জ্ঞান, আপনার সারাদিনে কাজটাই ক্রিকেট খেলা। তাইলে কতটুকু উন্নীত হচ্ছে, কতটুকু, আমার প্রশ্নের জায়গাটা কারো দোষ দিচ্ছি না আমি, আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে যখন আপনি রেগে যান যে এনসিএলকে পিকনিক ক্রিকেট বলছি, একটু প্রশ্নটা ওইভাবে করা উচিত ছিল যারা সাংবাদিক বন্ধুরা ছিলেন এই পরিসংখ্যানটা দিয়ে, যে এনসিএলের টপ স্কোরারের কোনো সেঞ্চুরি নাই, এনসিএলের সেকেন্ড টপ স্কোরার মাত্র একটা সেঞ্চুরি 9 ইনিংসে। তাইলে পরে ব্যাটসম্যানরা নিজেদেরকে কতটুকু আপগ্রেড করছেন। হ্যাঁ, বোলারদেরকে নিয়ে কোনো সংশয় নাই, বোলাররা আপনাকে
বেশ ভালো কাজ করে দিচ্ছেন এবং বোলারদের জন্যই আপনি দিন শেষে আসলে ম্যাচ জিতছেন, ওই বোলারদের জন্য দিচ্ছেন। আর ওদিকে লিটন কুমার দাস পুরান বলে বা মেহেদী মিরাজ পুরান বলে একটা স্টেবল ইনিংস খেলে যাচ্ছেন। আবারও বলছি, পুরান বলে, নতুন বলে এখন পর্যন্ত প্রমাণিত না। আমি গ্যারান্টি দিচ্ছি নতুন বল আনেন, নতুন বল আনেন, ব্যাটিং অর্ডার প্রমোশন দেন, একদম সিমিলার ঘটনায় ঘটবে। কারণ স্ট্রাকচারের জায়গাটা ইন্ডিয়াতে ধরেন এই যে টেস্ট সিরিজটা তারা খেলা শুরু করলো বা এই সিজনটা হলো তাদের রঞ্জি সিজন, কিন্তু এরপর তার আগে তারা দুলীপ ট্রফি খেলেছে। অর্থাৎ তারা তাদের রেড বল সিজনটা শুরু করেছে দুলীপ ট্রফি দিয়ে, আফটার দ্যাট রঞ্জি ট্রফি হবে। সো এই যে পরিকল্পনার একটা জায়গা আছে যে ঠিক আছে একটা রেড বল সিজন শুরুর আগে আমি টপ টায়ারের 50 জন প্লেয়ারকে নিয়ে আমি 4টা টিম করে আমি একটা আলাদা টুর্নামেন্ট করি। এখন হ্যাঁ আমাদের মাঠের সংকট আছে, আমাদের অনেক প্রবলেমের জায়গা আছে, কিন্তু কতটুকু চিন্তার জায়গা আসলে করা হয়। সিলেক্টররা প্লেয়ারদেরকে সিলেক্ট করেন, হ্যাঁ একটা সেঞ্চুরি দেখেই প্লেয়ারদেরকে সিলেক্ট করতে হয় এই জায়গাটাতে। বাট একটা প্লেয়ার ধরেন 80 রান করলো, ওই 80 রানটা কাদের বলে করেছে? এখন খুব সিম্পল, আমি কাউকে ছোট করছি না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরেন একজন ওপেনিং ব্যাটার একটা সেঞ্চুরি করেছে, সেই সেঞ্চুরির মধ্যে দেখা গেল আপনি ইভালুয়েট করতে গিয়ে দেখলেন 100 রানের মধ্যে 60 বা 70 রান নিয়েছেন স্পিনারদের বলে, পেসারদের বলে নিয়েছেন এরকম 20-25 রান, তাও পেসারদের বলে খুব স্ট্রাগল করেছেন। এই ইভালুয়েশনগুলো তো আমাদের দেশে হয় না। এনসিএল এর টিমগুলোর সঙ্গে কি প্রপার অ্যানালিস্ট সাপোর্ট থাকে? সিলেক্টররা কি কখনো চেয়েছেন যে প্রত্যেক টিমের সঙ্গে আমার অ্যানালিস্ট লাগবে? সাপোজ একটা ছেলে যদি 80 রান করে, ওই 80 রানের মধ্যে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ওই 80 রানের মধ্যে 60 বা 63 রান যদি তিনি শুধুমাত্র শুভাগত হোমের বলে করেন, বাদ বাকি বোলারদের যারা একটু কোয়ালিটিফুল বোলার, ধরেন পেস বোলারের বলে তিনি 18টা বল ফেস করে মাত্র 2 রান করেছেন, তাইলে তো সেই প্লেয়ারকে নিয়ে আপনার ইভালুয়েশনের জায়গা আছে নাকি আপনি শুধুমাত্র 80 রান করেছে বাস হি ইজ ইন দ্য টিম? এখন এইটার জায়গাটা, মাঝখানে একটা ইন্টারভিউ দেখছিলাম বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্র শেখর, তিনি একটা কথা বলছিলেন যে ইন্ডিয়াতে ডোমেস্টিক পর্যায়ে এজ লেভেল থেকে টিম অ্যানালিস্ট থাকে, তারা কিন্তু এই ইভালুয়েশনগুলো করে। আমাদের এই জায়গাটাকে সিলেক্টররা কখনো চেয়েছেন কিনা আমি জানি না, যদি চেয়ে থাকেন আমার যদি ভুল হয় তাহলে ডেফিনেটলি আমি ক্ষমা প্রার্থী সেই জায়গাটাতে, আপনারা একটু সংশোধন করে দিবেন। তারা কি চেয়েছেন কিনা কখনো সিলেক্টররা যে এই যে এনসিএলে যে 7টা টিম থাকছে, 7টা টিমের সঙ্গে 7 জন অ্যানালিস্ট থাকবে, প্রত্যেক প্লেয়ারের ব্যাপারে এই যে কার বলে রান করছেন, কোন জোনে রান করছেন, কোন জোনে উইক পয়েন্ট, এটা নিয়ে এনসিএল শেষে একটা রিপোর্ট জমা দিবে ক্রিকেট বোর্ডের কাছে। হয় এটা আমাদের দেশে? যদি হয় আমি ক্ষমা প্রার্থী এই আলোচনার জন্য, আর যদি না হয় তাহলে অবশ্যই সেই আলোচনাটার তো অবশ্যই প্রয়োজন আছে। এখন ডেফিনেটলি 30-40 এটাই বেঞ্চমার্ক, তার পেছনে কারণ যে ওইটা আপনার ঘরোয়া ক্রিকেটে তো সেই অভ্যাসটা তৈরি হচ্ছে না। সো দিস ইজ দ্য প্রবলেম, এবং এই প্রবলেমটা অনেক বড় অ্যালার্মিং একটা প্রবলেম ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে। আপনি বোলাররা আপনাকে যাই করে দেখ না কেন, আপনি যদি রান না করতে পারেন, ব্যাটাররা যদি সাপোর্ট না দেয়, তাহলে তো পরে তো সেটা কখনোই হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।